আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 তোমাদের সাথে আজকে অনেকদিন পর আমি একটা ডেমো ক্লাস নিচ্ছি। তোমরা জানো তোমাদের গত মাসেও আসলে একটা রেকর্ডেড ডেমো ক্লাস ছিল, বাট আজকের ক্লাসটা একদম লাইভ। সো আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা তোমাদেরকে আমি একটু বলি। ঠিক আছে, এখনো অনেকেই জয়েন করতেছে, এখনো আসলে ক্লাস মানে বলতে পারো যে ঠিক মতো শুরু হয় নাই। 6:30টায় স্টার্ট করব, এটা নিয়ে কোনো টেনশন করো না। আজকের ক্লাসের মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 এর যে সি প্রোগ্রামিং অংশটা আছে, তোমরা এটা নিয়ে অনেক ভয় পাও। ঠিক আছে, আমি জানি তোমাদের ফ্লো চার্ট, অ্যালগোরিদম এগুলো তোমরা মোটামুটি পারো, বাট এই যে সি প্রোগ্রামিং এর পার্টটা, এটা নিয়ে তোমাদের ভয়ের শেষই নেই। গতকালকে আমি তোমাদের বড় ভাইয়া মানে এইচএসসি 26 এর একটা ক্লাস নিচ্ছিলাম, কিউএনএ ক্লাস নিচ্ছিলাম। ওইখানেও চ্যাপ্টার 5 নিয়ে যে ভীতিটা, এটা মানে আমার কাছে মনে হয় যে অনেক আননেসেসারি। তো আজকে তোমাদেরকে হয়তোবা আমি এ টু জেড সবকিছু শিখাই দিতে পারবো না, আবার বলে দিচ্ছি, কারণ অফকোর্স 1 ঘন্টার ক্লাস, কিন্তু এই চ্যাপ্টারটা কিভাবে পড়লে তুমি তোমার এই যে সামনে প্রি টেস্ট পরীক্ষা আসবে, টেস্ট পরীক্ষা আসবে, অথবা তোমার অ্যাকচুয়াল যে পরীক্ষা এইচএসসি পরীক্ষায় কিভাবে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্লাস সিকিউ ফুল মার্কস পেতে পারো, ইনশাল্লাহ আজকে ক্লাসটা করলে সি প্রোগ্রামিং এর পার্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই ক্লাসের টাইটেল দেখেই বুঝতে পারতেছো, তাই না, যে এক ক্লাসে সি প্রোগ্রামিং এর 0 থেকে হিরো। তার মানে তুমি যদি আসলে সি প্রোগ্রামিং এর কিছুই পড়ে না থাকো, এরপরেও ক্লাসটা তোমার জন্য। তোমার যদি সি প্রোগ্রামিং এর উপর দক্ষতা অনেক ভালো থাকে, এরপরেও ক্লাসটা তোমাদের জন্য। ঠিক আছে, সো আজকে ক্লাসে হোপফুলি সবাই নতুন কিছু শিখতে পারবো, গুছায় পড়া শিখতে পারবো, এবং ইনশাল্লাহ যেহেতু ডেমো ক্লাস একটু মজা করব, সবার সাথেই মজা করব, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব। এখনো 6টা 29 বাজে, তোমাদের মানে এখনো হচ্ছে সবাই জয়েন করে সারে নাই। সো আমরা একটু ওয়েট করি, আমরা তোমাদের ফ্রেন্ডদের জন্য একটু ওয়েট করি। সবাই আসুক, সবাই আসলে ইনশাল্লাহ আমরা মানে অ্যাকচুয়াল পড়ানোটা শুরু করব। ঠিক আছে, সো ওয়েট করতেছি, 6:30 বাজে ওয়েট করতেছি। তোমরা কারা কারা ক্লাসে আছো, ক্লাসে আসার পরে তোমরা আমাকে একটু বইলো যে ক্লাসে আসছো, কেমন আছো, এইসবও তোমরা আমাকে একটু বইলো। ঠিক আছে, এবং এমন হতে পারে তোমরা অনেকে আমাকে চিনো না, সো সেটার ইন্ট্রোডাকশন আমি দিব। ভাইয়া তোমাদেরকে আই থিঙ্ক বেশিরভাগই চিনো, বাট এট দ্য সেম টাইম যদি কেউ চিনে না থাকো, তোমাদেরকে ইনশাল্লাহ সেই মানে পুরোপুরি আমরা ইন্ট্রোডাকশন থেকেই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সো একটু ওয়েট করছি, একটু ওয়েট করছি, দেখি সবাই ক্লাসটাতে জয়েন করুক। এই যে আস্তে আস্তে স্টুডেন্টরা ক্লাসটা জয়েন করা শুরু করছে। তোমরা যারা জয়েন করছো, তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের সাথে একটু কথা বলি, দেখি। প্রথম কমেন্ট হচ্ছে আজকে নুসরাত জাহান নিপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ নিপা, আমি ভালো আছি, তোমরা ভালো আছো নিশ্চয়ই। দেখি আর কারা কারা আছে। অ্যানি আছে, তারপরে ইসমাম আছে, মুনিয়া আছে। মুনিয়া এইচএসসি 26। আজকে মানে যদিও ক্লাসটা এইচএসসি 27 এর, তোমাদের আজকে কিছু বড় ভাইয়া আপুদেরও মানে এইচএসসি 26 এ ভাইয়া আপুদেরও আমি কালকে একটা কিউএনএ তে ইনভাইট করছি, যে যাতে মানে ওদের জন্য ক্লাসটা আসলে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা ক্লাসটা ফুল টাইমই থাকবা। এখনো সবাই জয়েন করতেছে, আই থিঙ্ক আমরা আরো 2-3 মিনিট একটু কথা বলে তারপরে আমরা একবারে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, এই যে সাফিয়া আছে, জামিলা আছে, নুসরাত আছে, অনেককেই মানে আমি তোমাদের অনেকের নামই জানি। তোমরা অনেকে 1.0 স্টুডেন্ট ছিলা, তোমরা অনেকেই এইচএসসি 26 এর স্টুডেন্ট, আমার এসএমপির স্টুডেন্ট, আমার এইচএসসি 26 2.0 স্টুডেন্ট। সো অনেকের নামই আমি মনে করতে পারতেছি। অনেকে নতুন আছো, কারা কারা নতুন আছো, আমার ক্লাস একদমই করো নাই বা আমাকে চিনো না, তোমরা একটুখানি কমেন্টে জানাও তো যে ভাইয়া আমি একদম নতুন, আমি হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে একটু আইডিয়া নিতে চাই বা একটু বেটার হইতে চাই, এর জন্য আপনার ক্লাস করা, একটু আমাকে জানাও তো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আদাব, আলহামদুলিল্লাহ। মাইশা আছে, তারপরে হাসিব আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারা কারা একদম নতুন তোমরা আমাকে একটু জানাও। অলরাইট, নিবা বলতেছে আইসিটি গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় না কেন? আইসিটি গ্রুপের পোস্ট অ্যাপ্রুভালটা আমি দেখি না, মার্কেটিং টিম দেখে। আই থিঙ্ক তারা ডিসাইড করে কোনটা কোনটা পোস্ট অ্যাপ্রুভ করে, বাট আমি যতদূর জানি বা দেখি মোটামুটি সবই অ্যাপ্রুভ হয়, এবং অ্যাপ্রুভ হইলে ট্রাই করি সবগুলোরই কিন্তু রিপ্লাই দেওয়ার। ওকে, সাফিয়া বলতেছে ভাইয়া আবার নাম নিছে, ও মাই গড। নুসরাত হচ্ছে 28 তারিখে ইয়ার ফাইনাল। ইয়ার ফাইনালের সিলেবাসটা একটুখানি কমেন্টে জানাও তো, যাতে তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজটা আমি আজকে ক্লাসটা শেষ করার পরে তোমাদেরকে অ্যানাউন্স করব। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইনিং এন্ড এইচটিএমএল এর উপরও তোমাদের আমি কিছু ফ্রিতে মানে গ্রুপে সিকিউ ক্লাস নিব। ঠিক আছে, সো ক্লাস যেটা কালকে পরশু নিব,
এটা তোমাদেরকে আগে ভাগে জানায় রাখলাম, যারা ক্লাস করতেছে না তারা 2 ঘন্টা পরে জানবে। সো তোমাদের চ্যাপ্টার 5 নিয়ে আজকে গুছাই দিব। ম্যাক্সিমামের ইয়ারলি পরীক্ষায় চ্যাপ্টার 5 থাকবে, 4 থাকবে, 3 থাকবে। সো 5 আজকে গুছাই দেওয়ার চেষ্টা করব, 4 আগামী 2 দিন শুক্র শনিবার ইনশাল্লাহ গুছাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখছো বললাম না হেমন্ত চ্যাপ্টার 3 4 5, রুমার হচ্ছে 1 2 3 4, রাইট? আচ্ছা তেজস্বীর ইয়ার ফাইনালে ফুল বুক, ওয়াও এত বেশি তো আমাদেরও কখনো হয়নি। ওকে, সোহানের 16 তারিখে ইয়ার ফাইনাল, মানে 4-5 দিন পরে। ওকে, ইসমাম হচ্ছে 1.0, সুমার হচ্ছে 1 2 3 4। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি জানি তোমাদের ইয়ার ফাইনালে ইদার 1 থেকে 4 থাকে, না হলে 3 4 5 থাকে, ঠিক আছে? আমি তোমাদের সিলেবাস জানি। সো তোমার 3 তো হচ্ছে 2.0 তে লাইভ ক্লাস চলতেছে, 5 এর উপর আজকে আমি ট্রাই করব সি প্রোগ্রামিংটা গুছাই দিতে, 4 এর উপর তোমাদের সামনের 2 দিন আমি ক্লাস দিব, ঠিক আছে? তাহলে তোমাদের ইয়ার ফাইনালের প্রিপারেশনটা ফুল করে দিতে পারতেছি, ঠিক আছে? ওকে, না এই ক্লাসটা রেকর্ডেড থাকে না, ফ্রিডমও ক্লাসটা রেকর্ডেড থাকে না, তাই না? অলরাইট 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 অলরাইট, ঠিক আছে। তাহলে 6:33 বাজে, আসো আমরা আস্তে আস্তে করে ক্লাসটা শুরু করতে থাকি। আমরা প্রথমে তোমরা হয়তো বা অনেকে আমাকে চিনো না, অনেকে আমাকে চিনো, অনেকে আমার পুরান স্টুডেন্ট। সো সবার জন্যই ভাইয়া, আমি হচ্ছি রনক ভাইয়া, তোমাদের আইসিটি পড়ায়। আমি কারেন্টলি আসি হচ্ছে বুয়েটে, সিএসসি পড়তেছি, সো আইসিটি পড়তেছি, এটাই মোটামুটি। আমার কলেজ ছিল এনডিসি, সো এনডিসির কেউ থাকলে আমাকে একটু জানায় যে ভাইয়ার কলেজের আসি, ঠিক আছে? সো এটাই মোটামুটি আমার পরিচয়, আই থিঙ্ক এর বেশি লাগবে না, নামটা জানলেই হবে। ওকে, সো আসো 6:34 বাজে, আমি প্ল্যান করছিলাম 6:35-এ ক্লাসটা স্টার্ট করবো, আই থিঙ্ক আমরা স্টার্ট করতে পারবো। তোমরা জানো যে আমি, যারা ক্লাস আমার আগে করছো তোমরা জানো আমি কিভাবে ক্লাসটা শুরু করি। তোমরা যারা ক্লাসে আছো তোমরা বলো তো তোমরা আজকের ক্লাসটার জন্য কি রেডি? তোমরা কমেন্টে রেডি লিখলে আমরা ক্লাসটা শুরু করব। অলরাইট 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 অলরাইট, একটু বলো তো তোমরা কি ক্লাসটা শুরু করার জন্য রেডি? তোমরা কি ক্লাসটা শুরু করার জন্য রেডি? দেখি 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 দেখি, কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই, সবাই রেডি কিনা একটু দেখতে চাই। এনার্জি, আজকে ক্লাসের মাঝখান দিয়ে অনেক মজা করব, ঠিক আছে? বাট মেইন পড়াটা, একটা জিনিস চাই তোমরা আমার সাথে মানে একটু খাতা কলম নিয়ে রাখো, অথবা ফোনটা রেডি রাখো, স্ক্রিনশট নিতে হবে অনেক। অলরাইট, ঠিক আছে, আসো তাহলে আমরা স্টার্ট করি। সো আজকে আমরা মূলত সি প্রোগ্রামিং নিয়ে পড়বো। হ্যাঁ, আমরা অধ্যায় 5-এর পুরোটা আমরা টাচ করব না, আজকে আমরা মূলত সি প্রোগ্রামিং নিয়ে পড়বো। আমাদের বোর্ডে যত ধরনের সি প্রোগ্রামিং আছে প্রত্যেকটা প্যাটার্ন রিকগনিশন করে 4টা ভাগে ভাগ করা সম্ভব। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা সম্ভব। একটু আমার সাথে এটা লিখতে হবে কি কি ভাগ। 1 নাম্বার ভাগ হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, 1 নাম্বার ভাগ হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ঠিক আছে? ওকে, 2 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ কি? 2 নাম্বার ভাগ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা ভাইয়া, কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? লিখে নেই, কন্ডিশনাল স্টেটমেন্ট। ভাইয়া কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে ইফ, এলস ইফ এবং এলস, ঠিক আছে? ইফ, এলস ইফ এবং এলস। আচ্ছা 3 নাম্বার হচ্ছে লুপ স্টেটমেন্ট। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে লুপ স্টেটমেন্ট। আর 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে আমার অ্যারে, এবং অ্যারের একটা অংশ হচ্ছে স্ট্রিং। মানে স্ট্রিং তো এক ধরনের অ্যারে, তাই না? সো অ্যারের একটা অংশ হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? সো আজকের ক্লাসে তোমরা মানে বিশ্বাস করো, তোমরা যত বোর্ড বই, বোর্ডের প্রশ্ন তোমরা ঘাটায় দেখো, এই 4 ধরনের সি প্রোগ্রামিংই তোমরা পারবা। আজকে আমাদের উদ্দেশ্যটা কি আমি তোমাদের বলি, আমি তোমাদেরকে এই প্রত্যেক পার্টের একটা করে এক্সাম্পল সলভ করে দিব, একটা করে এক্সাম্পল সলভ করে দিব, এবং কিভাবে করে তুমি বোর্ড পরীক্ষা অথবা তোমার ইয়ারলি পরীক্ষা অথবা তোমার প্রি টেস্ট পরীক্ষা তুমি কোয়েশ্চেন দেখে কিভাবে বের করতে পারবা যে এটা কোন ভাগে পড়তেছে, এই 4টার কোন ভাগে পড়তেছে, এই জিনিসটা তোমাকে আমি আজকের ক্লাসে বলে দিব, ঠিক আছে? অলরাইট, তোমরা একটুখানি এটা স্ক্রিনশট নিয়ে নাও তো, এটা খুবই ইম্পর্টেন্ট। একটু হয় খাতায় লিখো, না হয় একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদেরকে একটু টাইম দিচ্ছি।
ঠিক আছে, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমাকে একটু ডান জানাও, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমাকে একটু কমেন্টে ডান জানায় দাও, ঠিক আছে? ওকে ওকে, আশা করি স্ক্রিনশট নেওয়া ডান অথবা খাতায় লেখা ডান। ওকে ওকে অলরাইট, আচ্ছা সারিকা বলছে 3-এর লাস্টে এটা কি, এটা হচ্ছে এলস, এটা একটু ওভাররাইট হয়ে গেছে, একটু সুন্দর করে লিখে, এটা হচ্ছে এলস। অলরাইট, ঠিক আছে, আশা করি সবার তাহলে টান। ওকে, এখন আমরা একটা একটা করে শুরু করব। আগে হচ্ছে 1 নাম্বার। ওকে, আগে হচ্ছে 1 নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে আমি যতদূর জানি 47-এ ঢাকায় আজান দেয়, সো আমরা 55 থেকে 7:05 পর্যন্ত নামাজে ব্রেকটা নিব। আগে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরা ওই টাইমটাতে নামাজে চলে যেতে পারবা। আচ্ছা আসো, তাহলে আমাদের 1 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। 1 নাম্বার ভাগ ছিল কি ইনপুট আউটপুট স্টেটমেন্ট। হ্যাঁ, এখন এই ইনপুট আউটপুট স্টেটমেন্টের প্রশ্নগুলো দেখতে কিরকম হয়, প্রশ্নগুলোর চেহারা কিরকম হয়, এটা চিনাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্নগুলো চেহারা কিরকম হয় ভাইয়া? প্রশ্নগুলো চেহারা হয় তোমাকে কোনো কিছু একটা ইউজার থেকে কোনো কিছু একটা ইনপুট নিতে বলবে, ইউজার থেকে কোনো কিছু একটা ইনপুট নিতে বলবে, তারপরে তোমাকে কোনো একটা ফর্মুলায় বসাইতে হবে, তোমাকে কোনো একটা ফর্মুলায় বসাইতে হবে। ফর্মুলায় বসানোর পরে তোমাকে ওই আউটপুটটাকে, এই যে ফর্মুলায় বসে একটা আউটপুট পাচ্ছ না, ফর্মুলায় বসা একটা অ্যান্সার, একটা রেজাল্ট, একটা আউটপুট পাচ্ছ, ওই আউটপুটটাকে তোমাকে মনিটরে প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্টের প্রোগ্রামের চেহারা কিরকম। আচ্ছা, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো তোমার একটা সি প্রোগ্রাম দিল, সেটা কি, সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, এখন একটু জিনিসটা বুঝো তো যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারবো। তোসিফ, আজকের ক্লাসটা খুবই গুছাই দিব, সো ট্রাই করো ইদার নোট নিতে, না হয় স্ক্রিনশট নিতে। আগের ক্লাসে যদি করেও থাকো, আজকে একটা ক্লাসে আমি পুরো সি প্রোগ্রামটা গুছাই দিচ্ছি, ঠিক আছে? অলরাইট, ওকে। মিশকাদা একটা কোয়েশ্চেন করছে, এইচএসসি 27 ব্যাচ কিনলে কি ফার্স্ট ইয়ারের ক্লাসও পাবো? সো তুমি যদি এইচএসসি 27 মানে এখন তুমি যদি আইসিটির কথা বলো বা বিইআই এর কথা বলো, 2.0 যেটা কোর্স চলতেছে, তুমি এটা কিনলে 1.0 সবগুলা ক্লাস পেয়ে যাবা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ক্লাস। এবং তুমি যদি পিসিএমবি বা আমি জানি না তুমি কি পিসিএমবি নিবা নাকি হচ্ছে তুমি বিজনেস স্টাডিজ এর, সো তুমি যেটাই নাও তুমি আসলে আগের সবগুলো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আসো। সো আমরা একটু প্যাটার্নে ফেলার চেষ্টা করি। দেখো আমি কি বলছি, 1 নাম্বার যে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, এটা চেহারা কিভাবে চিনবা? ইউজার থেকে ইনপুট নিব, একটা ফর্মুলাতে আউটপুটটা বের করব, আউটপুটটাকে আমরা প্রিন্ট করে দিব, ঠিক আছে? এটা একটা উদাহরণ দিছি। উদাহরণ দেখো, ইউজার থেকে কি ইনপুট নিব বলো তো? ওই প্রবলেমটা সলভ করতে হইলে আমার ইউজার থেকে ইনপুট নিতে হবে ভূমি, উচ্চতা। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার ফর্মুলা। ওকে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস বা ভূমি ইন্টু হাইট বা উচ্চতা, ঠিক আছে? এই যে আমার ফর্মুলা বসায় ফেললাম। 3 নাম্বার হচ্ছে এই যে আউটপুটটা, এই যে রেজাল্টটা, এই যে এরিয়া, এই এরিয়াটাকে আমার প্রিন্ট করতে হবে। 3 নাম্বার হচ্ছে তাহলে কি প্রিন্ট এরিয়া। 3 নাম্বার তাহলে হচ্ছে কি প্রিন্ট এরিয়া। তার মানে আশা করি বুঝতে পারতেছি যে এই ইনপুট আউটপুট স্টেটমেন্টের কোন ধরনের প্রশ্নগুলো এই ভাগে আমার পড়ে যাচ্ছে, কোন ধরনের প্রশ্নগুলোকে আমি এই 1 নাম্বার ভাগে ফেলতে পারতেছি, ঠিক আছে? তাহলে মোটামুটি কি বুঝতে পারতেছি যে ইনপুট আউটপুট স্টেটমেন্টের ভাগে কি টাইপের কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেনের চেহারা কিরকম,
থাকে, এটা আমাকে একটু বলো তো। কোয়েশ্চেনের চেহারায় তিনটা জিনিস থাকে, একটা ইউজার থেকে ইনপুট নিতে হবে, একটা ফর্মুলা ক্যালকুলেট করতে হবে, একটা আউটপুট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এরকম একটা উদাহরণ তোমাদের আরেকটা উদাহরণ দিই। যেমন আরেকটা উদাহরণ কি বলতো, সেটা হচ্ছে ধরো আমার একটা যদি তাপমাত্রা দেওয়া থাকে, তখন সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় নিয়ে যাওয়া, এটাও কিন্তু ইনপুট আউটপুটের। কেন? কারণ তুমি সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নিচ্ছ, একটা সূত্র ব্যবহার করে ফারেনহাইটে কনভার্ট করতেছো, তারপরে ফারেনহাইটের অ্যান্সারটা প্রিন্ট করতেছো। আরেকটা উদাহরণ চিন্তা করো, তোমার যে কোনো শেপের, মানে সেটা হইতে পারে বৃত্ত, সেটা হতে পারে বর্গ, সেটা হতে পারে ত্রিভুজ, এগুলোর যদি আমি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলি অথবা পরিসীমা বের করতে বলি, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে আমার 1 নাম্বার ভাগ। তার মানে ইনপুট আউটপুট স্টেটমেন্টের আমার একটা অংশ। এখন এখন আমরা এই ইনপুট আউটপুট স্টেটমেন্টের কিভাবে কোয়েশ্চেন সলভ করব, একটা মেথড দিয়ে তোমাদেরকে আমি সব শিখাই দিচ্ছি, একটা মেথড দিয়ে। ঠিক আছে, আমরা আমাদের ফার্স্টে যে উদাহরণটা ছিল না, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, আমরা এইটার সি প্রোগ্রামিং এখন শিখব। ত্রিভুজের ক্ষেত্রফল, এই মানে এই যে সামনে 5টা মিনিট আমি পড়াবো, নামাজে ব্রেকের আগ পর্যন্ত, আজানের ব্রেকের আগ পর্যন্ত আমি পড়াবো, একটু কেয়ারফুলি মন দাও, তাহলে তোমার পুরো ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমাদের যে কোনো সি প্রোগ্রাম দেখলে আমরা কিছু জিনিস চোখ বন্ধ করে মুখস্থ করে লিখে ফেলবো, মুখস্থ করে চোখ বন্ধ করে কিছু জিনিস লিখে ফেলবো। ওকে, একটা কি? একটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। দেখো, আমি যখন তোমাদেরকে মানে কোর্সে 1.0 যারা আসো অথবা যারা একদমই নতুন, যখন তোমাদেরকে কোর্সে পড়ানো হয়, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমি খুব ডিটেলসে বুঝাই দিই, সো তোমাদের বুঝার জন্য সুবিধা হয়। অফকোর্স একটা ক্লাসে আমি কিন্তু 1 মাস ধরে যা পড়াই সেটা পড়ানো সম্ভব না, তাই না? সো আমি হয়তো বা তোমাদেরকে খুব ডিটেলসে এই ইনক্লুড কি জিনিস, stdio.h কি জিনিস, এগুলো আজকে বুঝাইতে পারবো না টাইম কনস্ট্রেন্টের জন্য। ঠিক আছে, সো এগুলো যদি তুমি ডিটেলসে খুব সুন্দর করে বুঝতে চাও, যেটা তোমার পরীক্ষাতেও লাগবে, তাহলে আমি তোমাকে রেকমেন্ড করবো কোর্সে যাইতে। কোর্সের জন্য ডিসকাউন্ট মিসকাউন্ট যা যা লাগে ওগুলো আমি পরে বলে দিচ্ছি, একদমই আপাতত এটা নিয়ে মাথা ঘামায় না, যেটা বলতেছি ওটা একটুখানি লিখে ফেলো। আচ্ছা, তাহলে আমাদের শুরুতেই এই লাইনটা লিখতে হবে, ইনক্লুড stdio.h। এরপরে আমরা লিখবো হচ্ছে ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের ঠিক আগের লাইনে আমরা লিখবো হচ্ছে রিটার্ন 0। এই কয়েকটা জিনিস মানে মাথায় রেখে ফেলো, মাথায় গেঁথে ফেলো, যে আমার সি প্রোগ্রাম দেখলেই আমি এই কয়েকটা জিনিস লিখবো। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি কিছু বইয়ে বা গাইডে বা টেস্ট পেপারে আরেকটা জিনিস দেখি, সেটা কি? সেটা আমি দেখি হচ্ছে যে হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা এই জিনিসটা দেখি, ঠিক আছে, এই যে conio.h না, এই যে conio.h, এটা আগে ব্যবহার করা হইতো, কিন্তু এখন মডার্ন সি প্রোগ্রামে conio.h ব্যবহার করা হয় না। তোমাদের বোর্ড বইয়েও conio.h এর কোনো ব্যবহার নাই। এর জন্য আমরা আজকে থেকে, যদি আমরা ওটা ইউজ করেও থাকি, আমরা আজকে থেকে ওটা ইউজ করব না। ঠিক আছে, অলরাইট। ভাইয়া ইন্ট না লিখলে কিছু হবে? শোনো, ইন্ট না লিখলে কিছু হবে না, বাট আমি তোমাকে বলবো তুমি একভাবেই শিখো, তুমি ইন্ট মেইন আর রিটার্ন 0টা শিখো। এটা সি প্রোগ্রামের জন্য একটা গুড কোডিং প্র্যাকটিস। তুমি যদি শুধু মেইন লেখো তাতেও আসলে কোনো সমস্যা নেই, নাই। ঠিক আছে, অলরাইট। তাহলে আশা করি বুঝতে পারছো হেডার ফাইল কিভাবে লিখতে হয়। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য 1 মিনিট ব্রেক দেই। ঠিক আছে, আজানটা শেষ হোক, তারপর আমি আবার আসতেছি।
অলরাইট, আজানটা শেষ হলো। হ্যাঁ, ডেফিনেটলি আমরা নামাজে ব্রেক দিব, এইটা পড়ানো শেষ করেই নামাজে ব্রেক দিব। ওকে, আচ্ছা একটু জোনে আসি, আমি আবার রিপিট করি কি বলতেছিলাম, একটু জোনে আসি, ঠিক আছে? একটু আবার মনোযোগ দেই আসো। সো আমরা যে কোনো সি প্রোগ্রাম দেখলে, যে কোনো সি প্রোগ্রাম, ঠিক আছে, আমরা যে 4 টাইপের দিছি, 4 টাইপের যে কোনো সি প্রোগ্রাম দেখলে এই যে গ্রিন লেখাটা লিখছি না, এটা লিখে ফেলবো। গ্রিন যেটা লিখছি, যে কোনো সি প্রোগ্রাম আসলে আমরা এটা লিখে ফেলবো। অলরাইট, এখন আমরা শিখতেছি হচ্ছে যে ইনপুট আউটপুট স্টেটমেন্টের সি প্রোগ্রাম কিভাবে করতে। ইনপুট আউটপুট স্টেটমেন্ট, রাইট? এই ইনপুট আউটপুটের জন্য আমাদের দেখো একটুখানি আগে আসো, চেহারাটা মনে করো। ইউজার থেকে ইনপুট নিতে হবে, একটা ফর্মুলা দিয়ে আউটপুট ক্যালকুলেট করতে হবে, আউটপুটটাকে প্রিন্ট করতে হবে। 3টা ভাগের কোড আমি তোমাকে দেখাই দিচ্ছি। প্রথম কথা, তোমাকে দেখতে হবে যে ইউজার থেকে তুমি কতগুলো চলক ইনপুট নিবা। ইউজার থেকে তুমি কতগুলো চলক ইনপুট নিবা। যেমন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমাদের একটা লাগবে হচ্ছে ভূমি, একটা চলক, আরেকটা লাগবে হচ্ছে উচ্চতা। তার মানে আমাদের এই প্রোগ্রামে 2টা চলক লাগতেছে, এই প্রোগ্রামে 2টা চলক লাগতেছে। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, প্রথমে আমরা 2টা চলক ঘোষণা করব, ফ্লোট বি কমা এইচ, 2টা চলক ঘোষণা করছি। এরপরে আমরা 2টা চলকই ইনপুট নিয়ে নিব, 2টা চলকই ইনপুট নিয়ে নিব। ইনপুট আমরা কিভাবে নেই বলো? আমরা ইনপুট নিয়ে হচ্ছে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে। সো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে স্ক্যানএফ %f কমা এন্ড বি কমা এন্ড এইচ। ওকে, সেমিকোলন। তাহলে আমাদের 1 নাম্বার যে কাজটা ছিল, ইউজার থেকে চলকের মান, ইউজার থেকে ভ্যারিয়েবলের মান ইনপুট নেওয়া, ইউজার থেকে চলকের মান ইনপুট গ্রহণ, আমাদের 1 নাম্বার কাজটা কিন্তু শেষ। ওকে, এখন আসবে 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি ছিল? 2 নাম্বার কাজ ছিল ফর্মুলা থেকে একটা আউটপুট ক্যালকুলেট করা। আমাদের আউটপুট লাগবে হচ্ছে ক্ষেত্রফল। আমাদের আউটপুট কি লাগবে দেখো, আমাদের আউটপুট লাগবে হচ্ছে ক্ষেত্রফল। সো আমরা ক্ষেত্রফলের জন্য আরেকটা চলক ঘোষণা করি, মনে করো এটা নাম দিচ্ছি হচ্ছে ফ্লোট এরিয়া। হ্যাঁ, ফ্লোট এরিয়া। আমরা জানি যে এরিয়া মানে কি, এরিয়া সমান সমান, এরিয়া সূত্র কি বলো? এরিয়া সমান সমান হাফ
ইন্টু বেস ইন্টু হাইট। তার মানে আমাদের 2 নাম্বার কাজটা কিন্তু শেষ। আমরা আউটপুটের জন্য একটা চলক ঘোষণা করছি এবং সূত্রের মাধ্যমে আউটপুটের মানটা নির্ণয় করে ফেলছি। তাহলে নাম্বার 1 ছিল ইনপুট গ্রহণ ডান। নাম্বার 2 ছিল আমার আউটপুটের ক্যালকুলেশনও ডান। আচ্ছা, লাস্টে বাকি থাকলো হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কি ছিল দেখো, নাম্বার 3 ছিল আউটপুটটাকে প্রিন্ট করা। নাম্বার 3 কি ছিল আউটপুটটাকে প্রিন্ট করা। তাহলে আমরা এটা কিভাবে করি দেখো, আমরা লাস্টে লিখবো কি, লাস্টে লিখবো হচ্ছে প্রিন্ট এফ %f কমা এরিয়া। আমাদের আউটপুটটা কি ছিল, আমাদের আউটপুটটা ছিল হচ্ছে ক্ষেত্রফল। এই যে আউটপুট, এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, তাহলে ইনপুট আউটপুট স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যদি আরেকবার দেখি, এই যে এই লাইনগুলো 1 এটা হচ্ছে ইনপুট গ্রহণ, 2 এটা হচ্ছে এরিয়া ক্যালকুলেট করা, এবং 3 এটা হচ্ছে আউটপুট প্রিন্ট করা। ঠিক আছে, তার মানে এই যে কোনো, হ্যাঁ নামাজে ব্রেক দিচ্ছি, একটু শেষ করতে তো বলছিলাম, কিন্তু 6:55-তে দিব, 6:55-তে দিব। ঠিক আছে, সো যে কোনো ধরনের ইনপুট আউটপুটের সি প্রোগ্রাম একদম হুবহু সেম দেখতে হবে, বিশ্বাস হচ্ছে না? আরেকটা এক্সাম্পল করি, আমি ফুল কোড করবই না, ঠিক আছে, আমি হাফ কোড করব। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল আরেকটা দিছিলাম না, তোমার হচ্ছে ধরো সেলসিয়াস থেকে ফারেনহাইট। আমরা জানি যে C/5 সমান সমান F - 32/9, অথবা আমি এভাবে লিখতে পারি যে C সমান সমান 5/9 F - 32। আচ্ছা, এটা উল্টা হয়ে যাচ্ছে, আমরা তো ফারেনহাইটে বের করব না, তাহলে এ পাশে নিয়ে যাই 9/5 C সমান সমান F - 32, অথবা F সমান সমান হচ্ছে 32 প্লাস 9/5 C। ঠিক আছে, আমি একদম ফুল কোড করব না, তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি, তাই না, যে আমার এই গ্রিন লেখাগুলো সব জায়গায় থাকবে। ঠিক আছে, গ্রিন লেখাগুলো সব জায়গায় থাকবে, আমি শুধু এই যে 1, এই যে 2, এই যে 3, এইটুকু পার্ট চেঞ্জ করব। দেখো, চেঞ্জ না, একদম এক্সাক্ট রাখবো। এখানে আমরা 2টা চলক নিয়েছিলাম, আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে একটা চলক নিতে হবে, একটা চলকটাকে আমরা চলক ঘোষণা করব ফ্লোট সেলসিয়াস, একটা চলক, হ্যাঁ, কারণ শুধু সেলসিয়াস লাগতেছে, ফ্লোট সেলসিয়াস, এটা মান গ্রহণ, scanf %f, n সেলসিয়াস। এটা হলো 1 নাম্বার, ইনপুট গ্রহণ, 2 নাম্বার কি ছিল, 2 নাম্বার ছিল হচ্ছে ক্যালকুলেট করা, তাই না? ক্যালকুলেটের জন্য আরেকটা চলক লাগবে ফ্লোট ফারেনহাইট, আমি F দিয়ে ডিনোট করতেছি, এবং F সমান সমান কি দেখো, F সমান সমান হচ্ছে 9/5 ইন্টু C প্লাস 32। ওকে, আমার কিন্তু 2 নাম্বার ডান। 3 নাম্বারে কি করব, 3 নাম্বার হচ্ছে শুধুমাত্র প্রিন্ট F %f, f। এই যে আমার কিন্তু সি প্রোগ্রাম ডান, তার মানে ইনপুট আউটপুট স্টেটমেন্টের জন্য, আমি জানি 6:55 বাজে, 1 মিনিট দেরি হয়েছে, সরি। ইনপুট আউটপুট স্টেটমেন্টের জন্য আমি আসলে এই যে কয়েকটা লাইন লিখছি, আসলে এই কয়েকটা লাইনের কিছু পরিবর্তন করে সব ধরনের ইনপুট আউটপুট স্টেটমেন্টের প্রবলেম সলভ করা পসিবল। ঠিক আছে, সো আশা করি ইনপুট আউটপুট স্টেটমেন্টটা তোমাদের বোঝাটা ডান। আমরা ব্রেক থেকে এসে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তোমরা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং 6:56 বাজে, আমি মনে করতেছি হচ্ছে যে 6:57 বাজে মনে করো, আমরা তাহলে 7:07 পর্যন্ত নামাজে ব্রেকটা নেই, 10 মিনিটে নামাজে ব্রেকটা নেই, তারপরে আমরা আবার ক্লাসে ব্যাক করব। ঠিক আছে, তারপরে আমরা আবার ক্লাসে ব্যাক করার পরে আমি তোমাদেরকে একটু রিক্যাপ দিয়ে দিব, সো ওটা নিয়ে তোমরা চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিটের জন্য আমরা নামাজের ব্রেকটাতে যাচ্ছি। সবার সাথে ইনশাআল্লাহ একদম শার্প, আমাদের কটার সময় দেখা হবে বলো? আমাদের 7:07 শার্প দেখা হবে।
অলরাইট, সো ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে একদম এক্স্যাক্টলি 7টার সাথেই ব্যাক করছি। আর একটু 1 মিনিট ওয়েট করি, আই থিঙ্ক সবাই আসতে থাকুক। আমি ততক্ষণে তোমাদেরকে একটুখানি আরেকবার রিক্যাপ দিয়ে দেই যে আমরা আসলে 1 নাম্বারটা থেকে কি কি শিখতে পারলাম। ঠিক আছে, সো আজকে আমরা ক্লাসটা শুরু করছি কিভাবে মনে করো, সেটা হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিংকে আমরা 4 ভাগে ভাগ করে যে কোনো বোর্ড প্রশ্ন সলভ করব। যে কোনো বোর্ড প্রশ্ন সলভ করব। সি প্রোগ্রামকে কয় ভাগে ভাগ করে বলো? 4 ভাগে ভাগ করে। আচ্ছা, ফার্স্টেরটা আমরা আসছি কি ইনপুট আউটপুট স্টেটমেন্ট। এই ইনপুট আউটপুট স্টেটমেন্ট দেখতে কি রকম এটা আমরা মাত্র দেখলাম। সেটা হচ্ছে এই তোমার প্রশ্নে আমাকে কোনো কিছু একটার মান ইউজার থেকে নিতে হবে, কিছু একটা সূত্রে ফেলে আমাকে একটা রেজাল্ট ক্যালকুলেট করতে হবে এবং সেই রেজাল্টটা আমাকে আউটপুট করতে হবে। এটাই হচ্ছে আমার এই প্যাটার্নটা, মানে কোশ্চেন থেকে এই প্যাটার্নটা চিনার উপায়। ঠিক আছে, এখন একটু দেখে নেই তো আমরা আসলে কোডের মধ্যে জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করি। মনে করো আমার প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করা। ঠিক আছে, কিভাবে ক্ষেত্রফল বের করছি দেখো। প্রথমে এই যে গ্রিন যে লেখাগুলা, এটা আমাকে প্রত্যেকটা সি প্রোগ্রামেই দিতে হবে। এই প্রথমের 2টা লাইন, লাস্টের 2টা লাইন অলওয়েজ সেম থাকবে, এটা যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, 1 নাম্বারের জন্য ইনপুট আউটপুটের জন্য আমার প্রথম কাজটা হবে ইনপুট নেওয়া। প্রশ্ন থেকে বুঝতে হবে যে আমার কয়টা চলক লাগবে এবং কয়টা চলকের ইনপুট আমার নিতে হবে। যেমন এই প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমার ভূমি এবং উচ্চতা 1 এবং 2টা চলক লাগতেছে। আবার পরের প্রশ্নে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে আমার একটা চলক লাগতেছে। সো আমাকে আসলে প্রশ্ন পড়ে বুঝতে হবে আমার কয়টা চলক লাগবে এবং ওই অনুযায়ী আমার চলক ইনপুট নিতে হবে। যেমন দেখো এখানে আমার 2টা চলক লাগতেছে, একটা বেজ একটা হাইট, এবং আমি 2টা চলকই ইনপুট নিয়ে নিছি। আচ্ছা, এরপরে আমার আরেকটা নতুন চলক ঘোষণা করতে হবে। এই ঘোষণাকৃত চলকটাই হবে আমার রেজাল্ট বা আউটপুট। এই আউটপুটটা আমি ক্যালকুলেট করব আমার সূত্রের সাহায্যে আউটপুটটা ক্যালকুলেট করব এবং লাস্টে গিয়ে আমরা আউটপুটটা প্রিন্ট করে ফেলবো। এটাই হচ্ছে এই ইনপুট আউটপুট স্টেটমেন্টের, মানে এই টাইপের প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় এটার বলতে পারো একটা মানে টেমপ্লেটের মতন, কারণ সবগুলো প্রশ্ন আসলে তুমি সেম টেমপ্লেট ফলো করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা মনে করো তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, এটা তোমরা বাসায় করবা। বাসায় শুধু এভাবে করবা না, বাসায় তোমরা তোমাদের নিজেদের বোঝার জন্য এই 1 2 3 এগুলো দিয়ে করবা, কিন্তু পরীক্ষার হলে আবার এভাবে 1 2 3 দিতে পারবা না। কিন্তু তোমাদের নিজেদের ভালো করে বুঝার জন্য, নোট করার জন্য তোমরা এইভাবে করতে পারো। তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা কোথায় পোস্ট করতে হবে এটাও তোমাদেরকে আমি বলে দিব। আজকে তোমাদেরকে আমি 4টা হোমওয়ার্ক দিব। প্রথম হোমওয়ার্ক সেটা হচ্ছে একটা বর্গের পরিসীমা নির্ণয় করার সি প্রোগ্রাম লিখো। একটা বর্গের পরিসীমা নির্ণয় করার সি প্রোগ্রাম লিখো। ঠিক আছে, সো তোমরা কি করবা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও। আচ্ছা, আমি তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতায় তুলে নাও। হ্যাঁ, আমি তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি। 5 4 3 2 1। আই থিঙ্ক সবার স্ক্রিনশট ডান অথবা খাতায় তোলা ডান। ঠিক আছে, কি করবা, একটা বর্গের পরিসীমা নির্ণয় করার জন্য সি প্রোগ্রামটা লিখবা। ঠিক আছে, এটা কি ইনপুট আউটপুট স্টেটমেন্টে, তার মানে তোমার নিজের মাথা ঘাটায় চিন্তা করতে হবে কি ইনপুট নিব, ঠিক আছে, কি ক্যালকুলেট করব পরিসীমা, কি আউটপুট করব পরিসীমা। ঠিক আছে, অলরাইট। এইটা সূত্র মনে নেই, এটা সূত্র আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেব। এই চ্যাপ্টার 5-এর যা যা সূত্র লাগে, বর্গের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র, সবগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, পরিসীমার ক্ষেত্রে আমি তোমাকে বলি, যেহেতু বর্গের তো 4টা বাহু সমান, তাই না? পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। সো বর্গের 4টা বাহু সমান, বর্গের বাহু যদি a হয় তাহলে পরিসীমা হবে 4 ইন্টু a। ঠিক আছে, পরিসীমা হবে 4a। আমি জাস্ট একটু বলে দিলাম। ঠিক আছে, পরিসীমার সূত্র হচ্ছে বর্গের ক্ষেত্রে 4a।
অলরাইট, আসো আমরা এখন 2 নাম্বারটাতে পা দেই, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি পা দিব না, 2 নাম্বারটাতে আমরা স্টেপ করি, কদম দেই। আসো 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল হচ্ছে কন্ডিশনাল। 2 নাম্বার ছিল হচ্ছে কি? 2 নাম্বার ছিল হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কিভাবে বুঝবো? কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে মানে প্রশ্নের মধ্যে আমাদের কিছু জিনিস থাকবে, মানে কয়টা শব্দ থাকবে। যদি, ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা করো, যদি এটা না হয় তাহলে ওটা করো, এই টাইপের শব্দ থাকবে, ঠিক আছে। তার মানে আমাকে আসলে একটা শর্তে ফেলে আমাকে একটা ইয়েস নো কোশ্চেন থাকবে। কি থাকবে? আমার প্রশ্নের মধ্যে একটা ইয়েস নো কোশ্চেন থাকবে, তখন আমি বুঝবো এটা আসলে কন্ডিশনাল স্টেটমেন্টের একটা অংশ। আমার প্রশ্নের মধ্যে ইয়েস নো এইরকম একটা প্রশ্ন থাকবে, এরকম একটা প্রশ্ন থাকবে, তাইলে আমি বুঝবো কি যে এটা হচ্ছে একটা কন্ডিশনালের অংশ, ঠিক আছে। এখন আমার যদি একাধিক ইয়েস নো থাকে, একাধিক ইয়েস নো থাকে, যদি একটা ইয়েস থাকে, একটা ইয়েস অথবা একটা নো থাকে, তখন আমরা ইফ ব্যবহার করব। যদি ইয়েস এবং নো একসাথে থাকে তখন আমরা ইফ এলস ব্যবহার করব। যদি একাধিক ইয়েস নো থাকে, এরকম কিছু একটা থাকে, একাধিক ইয়েস নো থাকে, তখন আমরা ইফ এলস ইফ এলস ব্যবহার করব। ইফ এলস ইফ এলস ব্যবহার করব, ঠিক আছে। আমি তোমাদেরকে এই কন্ডিশনালের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ প্রিন্ট করা, এইটা করে দিচ্ছি। লিপ ইয়ার যেটা তোমাদের পরীক্ষায় দিবে, কোনো না কোনো একটা বোর্ডে পরীক্ষায় তোমাদেরকে দিবেই, তোমাদের এক্সামে ইয়ারলি পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় তোমাদেরকে দিবেই, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু লিপ ইয়ারটা সলভ করে দিচ্ছি, আমি তোমাদের লিপ ইয়ারটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লিপ ইয়ার সলভ করার আগে একটুখানি কনসেপশন জানতে হবে, ঠিক আছে, একটু বেসিক জানতে হবে। লিপ ইয়ার কাকে বলে? আমরা জানি যে আমাদের একটু বিজিএস পড়াই, ঠিক আছে, তোমরা কাইফ ভাইকে বললো যে রনক ভাই কিন্তু বিজিএসও পড়াইতে পারে, ওকে। সো আমাদের তোমার হচ্ছে পৃথিবী, মানে আমাদের তো পৃথিবী হচ্ছে, আমরা চিন্তা করি যে 24 ঘন্টা পর পর একদিন হয়, তাই না? কিন্তু আসলে কিন্তু 24 ঘন্টা পর পর হয় না, প্রত্যেক দিন থেকে 4 মিনিট সময় কম লাগে। তো এই কম না, বেশি লাগে, এই বেশি লাগতে লাগতে প্রত্যেক বছরে 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট প্রত্যেক 4 বছরে আমরা এক্সট্রা পাই, তার মানে মোটামুটি 24 ঘন্টা এক্সট্রা পাই। তো আমরা মোটামুটি প্রত্যেক 4 বছরে ফেব্রুয়ারি মাসের 28 দিনের জায়গায় 29 দিন রাখি, প্রত্যেক 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একটা এক্সট্রা দিন আসে, এটাকে বলে লিপ ইয়ার। আচ্ছা, কিন্তু এখানে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু সাল আছে যেটা 100 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। এই সালগুলা কিন্তু আবার লিপ ইয়ার হবে না, কেন জানো? এই যে একটু আগে বলছি না 23 ঘন্টা 55 মিনিট, তার মানে প্রত্যেক 100 বছরে আমরা 24 ঘন্টা পাই, প্রত্যেক 100 বছরে আমরা 24 ঘন্টা পাই, যেই 24 ঘন্টা আসলে এক্সট্রা হয়ে গেছে, তাই আমরা প্রত্যেক 100 বছর পর পর লিপ ইয়ারটা আমরা গুনায় ধরি না। আবার একটা কাহিনী আছে, আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে প্রত্যেক 400 বছর পর পর একটা লিপ ইয়ার আসবে। তার মানে একটু কাহিনীটা সামারাইজ করি। মনে করো, মনে করো একটা সাল আছে, এই সালটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার, 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার। আচ্ছা, সালটা যদি 400 দ্বারা বিভাজ্য না হয় কিন্তু 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার না, তাহলে এটা লিপ ইয়ার না। আচ্ছা, আবার সালটা যদি 100 দ্বারা বিভাজ্য না হয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার, তাহলে সেটা লিপ ইয়ার। কেন 3টা শর্ত আলাদা আলাদা করে লিখছি? কারণ তোমরা একটু চিন্তা করো তো, যেই সালটা 400 দ্বারা বিভাজ্য সেই সালটা কিন্তু 100 দ্বারাও বিভাজ্য, আবার যেই সালটা 100 দ্বারা বিভাজ্য সেই সালটা কিন্তু 4 দ্বারাও বিভাজ্য, রাইট?
তাই আমাদেরকে শর্তগুলো আলাদা আলাদা করে লিখতে হবে। আচ্ছা, এই শর্তগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি দুই ভাবে আনতে পারি। একটা হচ্ছে মনে করো আমার লিপ ইয়ার, হ্যাঁ, তো আমি এভাবে আনতে পারি যে একটা ইয়ার শর্ত দুইটা, হ্যাঁ, শর্ত দুইটা, লিপ ইয়ার হওয়ার শর্ত দুইটা। এই যে দেখো, এটা হচ্ছে একটা লিপ ইয়ার হওয়ার শর্ত, এটা হচ্ছে দুইটা লিপ ইয়ার হওয়ার শর্ত, এটা হচ্ছে না হওয়ার শর্ত। আচ্ছা, যদি ইয়ার মডুলাস 400 ইকুয়াল টু 0 হয় তাহলে লিপ ইয়ার। আচ্ছা, এই মডুলাসের কাজ কি বলো? তোমরা নিশ্চয়ই জানো, এই মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। এই মডুলাস মানে ভাগশেষ, তাই না? তার মানে নিঃশেষে বিভাজ্য হইলে কি সেটা লিপ ইয়ার হবে 400 দ্বারা। আচ্ছা, দুই নাম্বার শর্তে না দুইটা শর্ত একসাথে আছে। দুই নাম্বার শর্তে না দুইটা শর্ত একসাথে আছে। কি কি শর্ত একটু দেখো, সেটা একটু ধরো। আচ্ছা, দুই নম্বরে দুইটা শর্ত একসাথে আছে। সেটা কি? 100 দ্বারা বিভাজ্য হতে পারবে না এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 100 দ্বারা বিভাজ্য হতে পারবে না কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, আমরা লিখবো ইয়ার 100 দ্বারা বিভাজ্য হতে পারবে না, তার মানে ইয়ার মডুলাস 100 ইজ নট ইকুয়াল টু 0। 100 দ্বারা বিভাজ্য হতে পারবে না। আচ্ছা, আরেকটা শর্ত কি ছিল বলো? 4 দ্বারা বিভাজ্য হবে। ইয়ার মডুলাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন আমরা জানি যে দুইটা শর্তকে একসাথে কানেক্ট করার উপায় কি? একসাথে কানেক্ট করার উপায় হচ্ছে তাদের মাঝখানে একটা এন্ড দেওয়া। তার মানে এই দুইটা শর্ত যদি সত্য হয় তাহলে এটা লিপ ইয়ার হবে। এই দুইটা শর্ত যদি সত্য হয় তাহলে এটা লিপ ইয়ার হবে, অন্যথায় এটা লিপ ইয়ার হবে না। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে একটা জিনিসের উত্তর দিবা, সেটা হচ্ছে লিপ ইয়ার কখন হবে কখন হবে না এইটাকে আমরা বুঝতে পারছি? লিপ ইয়ার কখন হবে কখন হবে না এটা কি আমরা বুঝতে পারছি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই তোমার এই যে কন্ডিশনালদের ইফ এলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমাকে একটু বলো তো, লিপ ইয়ার কখন হবে কখন হবে না এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি আমরা বুঝতে পারছি? আমাকে একটু জানাইতে হবে, আমাকে একটু বলতে হবে, না হলে আমি বুঝতে পারবো না। ওকে, সবাই বুঝতে পারছি? একটু বলো। অলরাইট, লামিয়া বলতেছে জি, স্বপ্না বলতেছে না। স্বপ্না কোন পার্টটা বুঝতে পারো না আমাকে একটু জানাই, আমি আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছি, আমি আরেকবার বলে দিচ্ছি, অনেকে যেহেতু না বলছো। ঠিক আছে, আচ্ছা শোনো, লিপ ইয়ার কাকে বলে? যে সালটা 4 দ্বারা ভাগ যায় সেটা লিপ ইয়ার, কিন্তু সব 4 দ্বারা ভাগ যাওয়া সাল লিপ ইয়ার না। যে সালটা 100 দ্বারা ভাগ যায় সেটা কিন্তু লিপ ইয়ার না। আবার যে সালটা 400 দ্বারা ভাগ যায় সেটা লিপ ইয়ার। যেমন আমি তোমাকে যদি একটা সাল দেই 2024, ঠিক আছে, এটা 4 দ্বারা ভাগ যায়, হ্যাঁ ভাইয়া যায়, তার মানে এটা লিপ ইয়ার। আচ্ছা, আমি তোমাকে একটা সাল দেই 1700, আচ্ছা, এই সালটা এটা 4 দ্বারা কি ভাগ যায়? হ্যাঁ ভাইয়া যায়, কিন্তু এটা আবার 100 দ্বারাও ভাগ যায়। যেহেতু 1700 100 দ্বারা ভাগ যায় তাই এটা লিপ ইয়ার না। আচ্ছা, আমি আরেকটা সাল দেই, সেটা হচ্ছে 2000। এই সালটা 4 দ্বারা ভাগ যায়, এই সালটা 100 দ্বারা ভাগ যায়, আবার এই সালটা 400 দ্বারাও ভাগ যায়। যেহেতু এই সালটা 400 দ্বারা ভাগ যায় তার মানে এটা লিপ ইয়ার। তার মানে দেখো, আমার যে সালগুলো 100 দিয়ে ভাগ যায়, যেমন হচ্ছে ধরো 1700, 1800, 1900, এগুলা কিন্তু লিপ ইয়ার না। কিন্তু এটার উপরে 1600 যেটা 400 দিয়ে ভাগ যায় এটা লিপ ইয়ার। এটার নিচে 2000 যেটা 400 দিয়ে ভাগ যায় এটা লিপ ইয়ার। ঠিক আছে, তার মানে আমার এক্সেপশনটা হচ্ছে প্রত্যেক 100 বছরে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা শর্তগুলো বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো আমরা সি প্রোগ্রামটা শেষ করি। ঠিক আছে, তাহলে এই লিপ ইয়ারের সি প্রোগ্রামটা কি হবে? দেখো, আমি তোমাকে বলছিলাম যে কোনো সি প্রোগ্রামে চোখ বন্ধ করে এই কথাগুলো লিখে ফেলবা। ইনক্লুড stdio.h int main, যে কোনো সি প্রোগ্রামে চোখ বন্ধ করে এই কয়েকটা লাইন লিখে ফেলবা। আচ্ছা, ওকে,
এখন আমরা লিপ ইয়ার বের করব, তার মানে কি আমার প্রথমে লিপ ইয়ারের জন্য আমার যে সালটা এটা লিপ ইয়ার নাকি না এটা বের করার জন্য আমার কি করতে হবে বলো, আমার প্রথমে একটা চলক নিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা চলক নিব ইন্ট ইয়ার, এবং এই চলকটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ঠিক আছে, এই চলকটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে scanf %d, and year। ঠিক আছে, এটা আমরা ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের এই যে শর্তগুলো দিয়েছিলাম শর্তগুলো চেক করব। প্রথম শর্ত চেক করব হচ্ছে 400 দ্বারা ভাগ যায় নাকি। সো আমরা দেখো কি লিখব, আমরা লিখব হচ্ছে ইফ ইয়ার, এটা কি 400 দ্বারা বিভাজ্য নাকি, ইফ ইয়ার মডুলাস 400 ইজ ইকুয়াল টু 0, তখন আমরা কি করতেছি দেখো, তখন আমরা যদি 400 দ্বারা ভাগ যায় আমার কোনো চিন্তাই করা লাগবে না, এটা একটা লিপ ইয়ার হয়ে যাবে। 400 দ্বারা যদি ভাগ যায় তাহলে আমার কোনো চিন্তাই করা লাগছে না, এটা একটা লিপ ইয়ার হয়ে যাবে, এটা একটা লিপ ইয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি 400 দিয়ে ভাগ না যায়, এলস ইফ 400 দ্বারা ভাগ গেল না, ঠিক আছে, তখন আমি দেখব যে এই সালটা এটা কি 4 দ্বারা ভাগ যায়, এবং একই সাথে আমার দেখতে হবে যে এটা 100 দ্বারা ভাগ যাবে না, তাহলেও আমাদের এটা লিপ ইয়ার হয়ে যাবে। সো আমরা তখনও প্রিন্ট করে দিব আমরা এটা একটা লিপ ইয়ার। এবং এই দুটো শর্ত যদি মিথ্যা হয় তার মানে এলস, আমাকে কি প্রিন্ট করতে হবে বলো, আমাকে প্রিন্ট করতে হবে যে এটা লিপ ইয়ার নয়, তার মানে আমরা লিখবো কি নট লিপ ইয়ার। ঠিক আছে, অলরাইট। তাহলে আমাদের কন্ডিশনালের যে কোনো ধরনের প্রশ্ন এইভাবেই তুমি লিখতে পারবা। তোমাকে একটা কিছু চলকের মধ্যে ইউজার থেকে ইনপুট নিতে হবে, তারপরে তোমাকে শর্তের মধ্যে চেক করতে হবে যে এটা কি লিপ ইয়ার, মানে লিপ ইয়ার তো একটা উদাহরণ দিলাম, বাট এটা কি সত্য নাকি মিথ্যা। আচ্ছা, যদি মিথ্যা হয় তাহলে কি অন্য কিছু চাইছে, আচ্ছা যদি এটাও মিথ্যা হয় তাহলে কি হবে, এভাবে করে তোমরা এই ইফ এলস এর কোয়েশ্চেন গুলা করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের থার্ড যে প্রবলেমটা, যেটা আসলে মানে বলতে পারো যে আমাদের আসলে একটা চ্যালেঞ্জিং পার্ট। হ্যাঁ, চ্যালেঞ্জিং পার্ট, আমি মনে করি লুপের আগ পর্যন্ত সবকিছু অনেক সোজা, লুপটা একটু চ্যালেঞ্জিং পার্ট। এই লুপটা আজকে তোমাদেরকে আমি পানির মতন ইনশাল্লাহ ইজি করে দিব। ঠিক আছে, এই লুপটা আমি ট্রাই করব বেশ ইজি করে দেওয়া। ঠিক আছে, ওকে, তাহলে ইজি কিভাবে করব, দেখো আমাদের 3টা লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে while লুপ, আর একটা হচ্ছে ডু while লুপ। আচ্ছা, লুপের প্রবলেম কিভাবে বুঝবো যে ভাইয়া এটা লুপের প্রবলেম, আমার যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে একই কাজ বারবার করতে হবে, যদি কোনো প্রশ্নে তোমাদের কি নেট ইস্যু হচ্ছে, আচ্ছা অলরাইট, যদি তোমাদের নেট ইস্যু হলে আমাকে একটু জানাও, আমি এখন পর্যন্ত দেখতেছি আই থিঙ্ক ঠিক আছে, বাট তাও তোমরা আমাকে একটু জানাও। আচ্ছা, যদি তোমরা দেখো যে আমাদের প্রশ্নে কোনো কিছু বারবার করতে হচ্ছে, তাহলে আমরা আসলে লুপের সাহায্য নিব। যেমন একটা উদাহরণ করে দেখাই, আমি আমার প্রোগ্রামে ফর লুপ দিয়ে করতেছি, বাট তোমরা while লুপ পারো, ডু while লুপ পারো, যে কোনো টাইপের জিনিস করতে পারবা। অলরাইট রুমা, শুনো, আজকে ক্লাসে আমি এটাই করতেছি যাতে তুমি পরে পারো। তোমার কাজ হবে একটাই, যে আমরা যে 3 টাইপ এখন পর্যন্ত লুপ সহ শিখতেছি, এই 3 টাইপ, হ্যাঁ এই 3 টাইপে তুমি প্রশ্নটাকে ভাগ করবা, তারপরে প্যাটার্নে ফেলবা। ঠিক আছে, স্লাইডও তো পেয়ে যাবা, আমি তোমাদেরকে স্লাইডও দিয়ে দিব গ্রুপের মধ্যে, আমি এই স্লাইডটা আপলোড করে দিব। ঠিক আছে, সো তোমরা মানে ফ্রি গ্রুপ আমাদের যেটা HSC 27 স্টার স্টুডেন্টস, আমি স্লাইডও আপলোড করে দিব। তোমার কাজ একটাই, তুমি খালি বুঝো যে কোন টাইপে ফেললে, কোন ধাঁচে ফেললে আমি এই টাইপের কোড লিখবো, এতটুকু বুঝলেই তোমার আজকে রান। ঠিক আছে, আচ্ছা আমরা একটা খুব কমন কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা। 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা খুবই কমন একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা জানি আমাদের সি প্রোগ্রাম শুরু হইলে আমরা লিখবো ইনক্লুড stdio.h int main। ঠিক আছে, আচ্ছা
দেখো 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে হবে, তার মানে n এর মানটা নিতে হবে না। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটা চলক ঘোষণা করি int n, এবং এই n এর মানটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই, scanf %d, n। অনেক বাজে হ্যান্ডরাইটিং, %d, and n। হ্যাঁ, আচ্ছা, এটা ইনপুট নিয়ে নিলাম। প্রথম কাজটা আমরা কমায় ফেললাম, ইনপুট নিয়ে নিছি। আচ্ছা, এখন কি করতে হবে জানো? এখন কি করতে হবে দেখো, আমাকে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে হবে। তার মানে আমি এই জিনিসটা করতে পারি না। মনে করো আমরা একটা লুপ চালালাম যেখানে একটা চলকের মান i এর মান হচ্ছে 1। তো আমরা একটা কাজ করব, সেটা কি, i এর মান প্রিন্ট করব, তার মানে একবার 1 প্রিন্ট হইলো। এরপরে i এর মানটা বৃদ্ধি করব 1 প্লাস 1 করে ধরো এটা 2 হইলো। হ্যাঁ, এরপরে আমরা একটু শর্ত চেক করব যে এই যে i এর মান 1 বৃদ্ধি করার পর এটা কি এই n এর চাইতে ছোট থাকতেছে নাকি n এর চাইতে বড় হয়ে যাচ্ছে। আমার তো 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে হবে, তার মানে n এর চাইতে বড় হইলে আমি প্রিন্ট করতে পারবো না, তাই না? সো আমি যখন দেখব যে এই 1 যোগ করতে করতে, ধরো এখন না, হ্যাঁ, ধরো আমি n এর মান দিলাম হচ্ছে 5, তার মানে 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। এই যে যখন 6 হয়ে যাবে, এই চলকটার মান যখন 6 হয়ে যাবে, তখন আমি দেখতেছি যে i is greater than n, চলকের মান যখন 6 হয়ে যাবে, i is greater than n হয়ে যাবে, তখন আমি লুপ থেকে বের হয়ে যাব। আমাদের এই লুপের প্রবলেমের এই লজিকটাই আমাদেরকে ইউজ করতে হবে। আমাদের মোটামুটি সব জায়গায় লুপটা, আমি ফর লুপ দিয়ে করে দেখাচ্ছি, আবার বললাম তোমরা যে কোনো লুপ ইউজ করতে পারো। আমাদের একটা লুপের 3টা অংশ থাকে, একটু দেখো, একটা লুপের 3টা অংশ থাকে। একটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, একটাকে আমরা বলি কন্ডিশন, আর একটাকে আমরা বলি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। হ্যাঁ, আমাদের একটা লুপের 3টা অংশ থাকে। ওকে, দেখো আগের প্রোগ্রামটাতে আমি এভাবে একটা লুপ ঘোষণা করতে পারি, ফর int i equals to 1। আমি বুঝাই দিচ্ছি কেন কোনটা হচ্ছে। i is less than equal to n, i plus plus কি করব, printf %d, i, রিটার্ন 0 কাটা। আচ্ছা, কেন করলাম ভাইয়া? আমি বুঝলাম না আপনি এটা এভাবে কেন করলেন। একটুখানি আমার মনে করো কোড দেওয়া আছে, কোড থেকে আমরা আউটপুট বের করব। আমি প্রিভিয়াস স্লাইড দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, কোড থেকে আমরা আউটপুট বের করব। তো আমি কি করতেছি, আমি একটা চলকের মান নিচ্ছি i এর শুরুর মান নিচ্ছি 1। কেন 1 নিচ্ছি? আমার খালি এই 3টা মান লাগবে, বুঝতেছো? এই 3টা মান হইলে আমার ফর লুপের মধ্যে 3টা শর্তই হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা, আমি 1 কেন নিচ্ছি? কারণ আমার লুপটা শুরু করতে হবে 1 থেকে n পর্যন্ত সব প্রিন্ট করতে চাই। তো আমার ইনিশিয়ালাইজেশনে প্রথম মানটা হবে 1। আচ্ছা, এখন শর্তটা, আমি n পর্যন্ত প্রিন্ট করতে চাই, তার মানে আমার যে চলকটা নিব সেটা লেস দেন ইকুয়াল টু n হইতে হবে, n পর্যন্ত যেতে হবে, n এর চেয়ে বড় হতে পারবে না, n এর চাইতে বড় হতে পারবে না। তার মানে আমার শর্তটা হবে i is less than equal to n। এবার দেখো, আমি 1 থেকে n পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করতে চাই, তার মানে আমাকে 1 করে বাড়াইতে হবে, তাই আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে লিখতে পারি i equals to i plus 1, 1 করে বাড়াচ্ছি। আচ্ছা, এই যে i equals to i plus 1, এটাকে শর্ট ফর্মে i plus plus লেখা যায়। ঠিক আছে, এগুলো আমরা যখন ডিটেলসে পড়ি, কোর্সে আমরা যখন ডিটেলসে পড়ি, আমি এগুলো বুঝাই দিই কেন লেখা যায়। আজকে আমি বুঝাইতে পারবো না, বাট তোমরা আসলে এই i plus plus লিখছি না ভাইয়া, এটার জায়গায় তোমরা চাইলে i equals to i plus 1 ও লিখতে পারো। ঠিক আছে, আমাদের বিশ্বাস করো যে কোনো লুপের প্রোগ্রাম একই ধরনের কোড দিয়ে করা সম্ভব। তোমার 2টা জিনিস লাগবে, কি জানো?
জাস্ট আমি বিশ্বাস করো ফর লুপ দিয়ে করলে দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে এই ফর লুপের এই তিনটা শর্ত এটা চেঞ্জ হয়ে যাবে, দুই হচ্ছে এই লুপের ভিতরের অংশ এটা চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা লাইন তুমি চেঞ্জ করে যে কোনো লুপের প্রবলেম সলভ করতে পারবা, যে কোনো লুপের প্রবলেম সলভ করতে পারবা, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, 4 নাম্বার আমাদের যে টাইপটা ছিল সেটা হচ্ছে অ্যারে, ঠিক আছে? এখন অ্যারেতে আসলে আমি ডিটেলসে যাব না, কারণ অ্যারের ডিটেলসে আমার আসলে বেসিকে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যারের বেসিকটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ কিছু মানে ভিডিও এবং ক্লাস করে তোমাদেরকে আমি অ্যারের বেসিকটা বুঝাই দিব। সো এটা নিয়ে তোমরা প্যারা খাও না যে ভাইয়া আপনি আজকে অ্যারে পড়াইলেন না, ঠিক আছে? এখন অ্যারে থেকে আসলে তোমাদের কোড আসার চান্স খুবই কম, খুবই কম। সো অ্যারে থেকে কি কি আসতে পারে আমি তোমাদেরকে এটা লিস্ট করে দিচ্ছি। 1 নাম্বার আসতে পারে হচ্ছে অ্যারে ঘোষণা করা, অ্যারে ঘোষণা বা অ্যারে ডিক্লারেশন। 2 নাম্বার আসতে পারে অ্যারের উপাদান, অ্যারে এর উপাদানের মান। 3 নাম্বার আসতে পারে অ্যারে এর লুপের সাহায্যে ইনপুট অথবা আউটপুট। আচ্ছা, আর লাস্টে আরেকটা আসতে পারে সেটা হচ্ছে অ্যারে এর উপাদানের যোগফল, অ্যারে এর উপাদানের যোগফল, ঠিক আছে? অ্যারে থেকে আমাদের মূলত এই 4টা প্রশ্ন আমাদের আসতে পারে, আসার চান্সটা অনেক বেশি, ঠিক আছে? সো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা লুপে আরো 2 ধরনের প্রবলেম দেখায় আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আমি তোমাদের বলছি না যে লুপের অংশটা বেশ টাফ, আমি লুপ থেকে আরো 2 ধরনের বোর্ডে আসার মতন কোয়েশ্চেন দেখাবো, ঠিক আছে? আরো 2 ধরনের বোর্ডে আসার মতন কোয়েশ্চেন দেখাবো, এরপর ক্লাসটা শেষ করব। ওকে, তোমরা এটা স্ক্রিনশট না হয়ে গেলে আমাকে একটু বলো স্ক্রিনশট ডান। তোমাদের হয়েছে স্ক্রিনশট নেওয়া? আমাকে একটু জানো তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে। ডান। আচ্ছা, বুশরা বলতেছে ডান, বাকিদেরটা শুনি। অলরাইট, ঠিক আছে। সো আমরা আরো 2টা প্রবলেম সলভ করব, খুবই পপুলার 2টা প্রবলেম। হ্যাঁ, খুবই পপুলার 2টা প্রবলেম। আমরা প্রথম প্রবলেমটা সলভ করব হচ্ছে যোগের ধারা। যোগের ধারা, ঠিক আছে? আমরা প্রথম প্রবলেম সলভ করব যোগের ধারা, তারপরে গুণের ধারা। গুণের ধারা খুবই ইজি, গুণের ধারাতে সময় লাগবে না। যোগের ধারা আমরা কয়েকটা ভ্যারিয়েশন দেখাবো, এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তার আগে আই থিঙ্ক অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তোমরা অনেক হয়তোবা বোর্ড। তোমরা একটা জিনিস আমাকে বলো তো, হয়তোবা তোমরা দেখছো আজকে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমি একটা বিশেষ দলের জার্সি পরেছিলাম। তোমরা আমাকে একটু জানাও তো, ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে তাই না? কালকে ফার্স্ট ম্যাচ, আজকে উদ্বোধন। তোমরা আমাকে একটু জানাও তো যে তোমাদের মানে ফেভারিট ওয়ার্ল্ড কাপের টিম কোনটা? দেখি একটুখানি তোমাদের কাছ থেকে একটু গল্প করি। আই থিঙ্ক আমরা 2-3 মিনিট গল্প করি, তারপর আমরা ক্লাসটাতে আবার চলে যাব। আর 10 মিনিট লাগবে বেশি হলে, হ্যাঁ? তোমাদেরকে বেশিক্ষণ টাইম আটকে রাখবো না, ঠিক আছে? একটু দেখি তোমাদের ফেভারিট ওয়ার্ল্ড কাপের টিম কোনটা। ওকে, দেখি 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 কে আগে বলবা। তোমরা সবাই ফুটবল দেখো তো তাই না? মানে ওয়ার্ল্ড কাপের সময় তো আশা করি মোটামুটি সবাই দেখো। একটু দেখতে চাই। আচ্ছা, দেখতেছি সারিকাটটা আর্জেন্টিনা, তা নিপা বলতেছে কোনোটাই না, তেজস্বী বলতেছে আর্জেন্টিনা, লামিয়া বলতেছে আর্জেন্টিনা, হেমন্ত হচ্ছে ব্রাজিল, তারপরে বুশরা ব্রাজিল, সোহান ব্রাজিল, তোমার সত্তা আর্জেন্টিনা, আসাদ আর্জেন্টিনা,
বুসা বলতেছে খেলা দেখে না, প্রাপ্তি আর্জেন্টিনা। সো আমি হচ্ছে তোমার আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি মেইনলি মোস্টলি সাপোর্ট করি হচ্ছে স্পেন, বুঝছো? সো স্পেনও সাপোর্ট করি, আর্জেন্টিনাও সাপোর্ট করি। বাট এট দ্য সেম টাইম হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এট দিস পয়েন্ট আসলে অনেকের খেলা ভালো লাগে, যেমন ফ্রান্সের খেলা অনেক ভালো লাগে, জার্মানি খেলা একটা টাইমে ভালো লাগতো, ব্রাজিলের আশা করি এবারে দলটা বেশ গুছানো, সো হোপফুলি ওরাও ভালো খেলবে, ঠিক আছে? এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে খেলা জমুক, তাই না? অল রাইট, ঠিক আছে, একটুখানি গল্প করলাম। আসো, তোমরা হয়তোবা যারা আমার গ্রুপে ভিডিওটা দেখছো, তোমরা হয়তোবা দেখছো আমি আর্জেন্টিনা জার্সি পরা ছিলাম, সো তোমরা অনেকে হয়তোবা গেস করতে পারতেছো আমি কোন দল সাপোর্ট করি। আচ্ছা, আসো আমরা একটু পড়ায় ব্যাক করি, আবার তাড়াতাড়ি করে পড়া শেষ করে দিব। হ্যাঁ, সো আজকে আজকে কিন্তু আমার বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল, আমি আসলে স্কোর লাইনটা জানি না, তোমরা কেউ আমাকে জানাইতে পারো কমেন্টে। লাস্ট টাইম যতদূর দেখতেছিলাম বাংলাদেশ অনেক ইজিলি জিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, যোগের ধারা, যোগের ধারা এক্সাম্পল দেখো কিরকম, 1 + 2 + 3 ডট 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 n এরকম হতে পারে। তারপরে 1 প্লাস ধরো 3 + 5 + n এরকম হতে পারে। 1 প্লাস মনে করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এরকম টাইপের কিছু ধারা পাওয়া যায়, যে ধারার মাঝখানে যোগফল থাকে, এটাকে আমরা আসলে বলতেছি কি যোগের ধারা। হ্যাঁ, এই যোগের ধারাটা আমরা লুপের সাহায্যে সলভ করব, ঠিক আছে? আমরা প্রথমে আমরা ইজিটা দিয়ে স্টার্ট করি, 1 + 2 + 3 ডট 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 n। হ্যাঁ, আমি যেভাবে লিখতেছি এক্স্যাক্টলি ফর লুপের সাহায্যে তোমরা জিনিসটা খাতায় তুলে ফেলো। তারপরে আমি দেখাবো তোমাদেরকে জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে কিভাবে পুরো লুপটাই চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, আমি পুরো কোডটা লিখবো না, আমি শুধু লুপটা লিখবো। মনে করো আমার কাছে একটা চলক আছে int I = 1, এরপরে আমরা একটা চলক দেব int sum = 0। ওকে, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এটা থাকতে হবে। হ্যাঁ, উপরে যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h int মেন এগুলো আছে, নিচে রিটার্ন 0 আছে, আমি এগুলো আর লিখতেছি না, তোমাদের তো নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে যে উপরে নিচে কি থাকবে, একদম মেইন লাইন থেকে শুরু করতেছে। আচ্ছা, I = 1 sum = 0। আচ্ছা, এই ইনিশিয়ালাইজেশনটা এখন না করি, int I থাকুক, হ্যাঁ, শুধু চলকের ঘোষণাটা থাকুক। আচ্ছা, একটা লুপ লিখবো, ফর লুপ, ফর I = 1, I is less than equal to n, I প্লাস প্লাস। আচ্ছা, একটা মজার জিনিস হচ্ছে যেহেতু n আছে, তার মানে আমার এখানে আসলে nটাকে ইনপুট নিতে হবে, তাই না? সো ইনপুট নেওয়ার কাজটাও তোমরা করে ফেলো, তোমরা জানো কিভাবে ইনপুট নিতে হয়, scanf %d, and n। যেহেতু n আছে আমি nটা ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো আমি কি লিখতেছি, আমি লিখতেছি সাম সমান সমান সাম প্লাস আই, সাম সমান সমান সাম প্লাস আই, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে প্রিন্টএফ %d, সাম। আমাদের যোগফলের যে কোনো ধারা আমরা সিম্পলি এভাবে লিখবো। আচ্ছা, কিভাবে ভাইয়া? এই যে এই ধারাটা যেটা লিখছি সেটা কিসের? 1 + 2 + 3 ডট 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 n, এটা। আচ্ছা, এখন মনে করো তোমাকে ধারা আমি দিলাম কোনটা জানো? 1 + 3 + 5 ডট 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 n। আচ্ছা ভাইয়া, এখানে পার্থক্যটা কি? দেখো, আগের বারে এক ঘর করে বাড়তেছিল, +1 +1, তাই না? এখন 2 ঘর করে বাড়তেছে, +2 +2। যদি এইভাবে এই ঘর বাড়ায় পার্থক্যটা থাকে, তখন আমরা এই যে শুধুমাত্র এই ইনক্রিমেন্টটাকে পাল্টাই দিব। এটা এখন আছে, আমি যদি প্লাসের ফরম্যাটে লিখি, এখন আছে এটা I = I + 1, তাই না? 2 ঘর করে বাড়লে আমি এটা বানাই দিব I = I + 2। 2 ঘর করে বাড়লে আমি I = I + 2 বানাই দিব। 3 ঘর করে বাড়লে আমি I = I + 3 বানাই দিব। শুধুমাত্র যদি আমি দেখি যে ধারাটা এরকমই আছে, খালি এই 1 4 7 10 3 করে বাড়তেছে, সো আমি এখানে 3 লিখে দিব। 1 করে বাড়তেছে, এখানে 1, 2 করে বাড়তেছে, এখানে 2। আচ্ছা, এমন ধারা থাকতে পারে না যে মনে করো 3 + 4
প্লাস 5 প্লাস ডট 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 n, মানে 3 থেকে n পর্যন্ত। তখন কি করবে জানো, তখন আমি এই যে i এর শুরুর মানটা ছিল 1, কিন্তু আমার ধারা শুরু হচ্ছে 3 থেকে, সো আমি শুধুমাত্র এই কোডটা এইখানে i এর মান দিয়ে দিব 3। ঠিক আছে, শুধুমাত্র এখানে i এর মান দিয়ে দিব 3। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা জিনিস। আচ্ছা, আরেক টাইপের ধারা তোমরা অনেক কোয়েশ্চেনে দেখছো, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এইটার ধারা, তাই না? এটার ধারা কি করবে জানো, এখানে তুমি করতেছো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, কিন্তু তোমার লাগবে আই এর স্কোয়ার। তখন তুমি করে দিবা কি, দেখো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইন্টু আই। এতটুকু লাইন চেঞ্জ করে তোমার স্কোয়ারের ধারা পেয়ে গেছো, স্কোয়ারের ধারা পেয়ে গেছো। কিউব যদি চাও তখন এখানে আরেকবার আই এর সাথে গুণ দিতে হবে। এটা হয়ে গেল কিসের ধারা বলো, এটা হয়ে গেল কিউবের ধারা। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। ঠিক আছে, যে কোনো যোগফলের ধারা তুমি জাস্ট ব্রেনটা খাটাবা। ব্রেনটা খাটাবা কিভাবে, 3 ভাবে। এক হচ্ছে আই এর শুরুর মান, মানে ধারার প্রথম মানটা কি, ওকে। 2 নাম্বার হচ্ছে ধারায় প্রত্যেকটা পদের মধ্যে সাধারণ অন্তর কত, ধারার প্রত্যেকটা পদের মধ্যে সাধারণ অন্তর কত, অন্তরটা বসাবা এখানে। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে আমার কি শুধু লিনিয়ার মানে রৈখিক ধারা, নাকি স্কোয়ারের ধারা, নাকি কিউবের ধারা, নাকি টু দি পাওয়ার 4 এর ধারা, নাকি টু দি পাওয়ার n এর ধারা, এই জায়গাটাতে এসে চেঞ্জ করবা। ঠিক আছে, তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখো, আধা কোয়েশ্চেন হচ্ছে যোগফলের ধারা থেকে, এবং তোমাদেরকে আমি আসলে একটা কোডে পুরো জিনিসটা করে দিছি। একটা কোডে আমি তোমাদেরকে যোগফলের ধারার পুরো জিনিসটা করে দিছি। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই রাখবো। আমি গুণফলের ধারা শিখাইতে চাইছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে আই থিঙ্ক যোগফলের ধারাটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, সো আমরা আজকে ক্লাসটা এখানেই রাখবো। ওকে, তোমাদের প্রথম কথা হচ্ছে তোমাদের জন্য আমার একটা আরেকটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক 2, কেউ ক্লাস ছেড়ে যায় না, হোমওয়ার্ক 2, সেটা হচ্ছে তোমরা আমাকে 1 কিউব প্লাস 4 কিউব প্লাস 7 কিউব প্লাস 10 কিউব প্লাস এই ধারার জন্য একটা সি প্রোগ্রাম লিখে দিবা। এই ধারার জন্য একটা সি প্রোগ্রাম লিখে দিবা। ঠিক আছে, একটুখানি এটা স্ক্রিনশট নাও। তামিম একটা কোয়েশ্চেন করছে যে এ আর আই কি সেম? হ্যাঁ, মানে চলক আসলে একটা হইলেই হইছে, এ হইলেও এখানে সমস্যা নাই, আই হইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো তোমরা একটুখানি এটা একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশটটা নেওয়া হইলে আমাকে একটু বলো, একটু স্ক্রিনশটটা নেওয়া হলে আমাকে বলো, আমাকে একটু জানাও। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমাকে একটু জানাও। ওকে, স্ক্রিনশটটা হইছে, নেওয়া হইছে, স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। আচ্ছা, অলরাইট, আশা করি হয়ে গেছে। ওকে, এখন তোমাদের জন্য আমি কিছু কথা বলবো, তোমাদের জন্য 2টা সারপ্রাইজ আছে। প্রথম কথা, তোমরা এই হোমওয়ার্ক গুলো কোথায় পোস্ট করবা, আমি তোমাদেরকে 5 মিনিট না, আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে, ঠিক আছে, আজকে রাতের মধ্যে তোমাদের এই যে স্লাইডটা আছে না, এই স্লাইডটা আমি একটা তোমার কি বলে একটা পোস্টে কমেন্টে এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সো এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আমি তোমাদেরকে আজকের স্লাইডটা প্রোভাইড করে দিব। সো এই স্লাইডটা যেই পোস্টে প্রোভাইড করব তার কমেন্ট বক্সে তোমরা হোমওয়ার্ক 2টা করবা। ওকে, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আইসিটি 2.0 ক্লাসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে তোমাদেরকে চ্যাপ্টার 5 এর একটা ঝলক দেখাইলাম, বাট আমি জানি যে যারা চ্যাপ্টার 5 একদমই ধরি নাই, তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা বোঝাটা এত ইজি হয় নাই, কারণ তোমরা অনেক কিছুই প্রথমবার দেখতেছো, তাই না? আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমরা ভালো মতো বুঝতে পারবে যে কিভাবে গুছায় পড়লে সি প্রোগ্রামিং এর ভয়টা থাকবে না, কিভাবে
অর্গানাইজ করে করে প্ল্যান করে করে ভাগ করে করে তুমি পুরো টপিকটাকে একটা সাব টপিকে গুছায় পড়তে পারবা, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি বেসিক থেকে হেল্প লাগে, আগামী মাসে আমাদের 2.0-তে ইনশাল্লাহ আমি নিব, যদি সব ঠিক থাকে, চ্যাপ্টার 5 এর উপর ক্লাস নেওয়া হবে। এখন 1 ঘন্টার বা 1.5 ঘন্টার একটা ক্লাসে আমি যতটুকু ডেলিভার করতে পারি ট্রাই করি ম্যাক্সিমামটা দেওয়ার, ঠিক আছে? বাট এই টাইমটা তুমি যদি আমাকে 1 মাস সময় দাও, তাহলে বিশ্বাস করো তোমার চ্যাপ্টার 5-এ কোনো সমস্যা থাকবে না। এমন ভাবে চেষ্টা করব তোমাদেরকে পড়ানোর, ঠিক আছে? সো তোমরা হচ্ছে 2.0-তে যদি কেউ ভর্তি হতে চাও, যারা ভর্তি হতে চাও, তোমাদের জন্য একটা প্রোমো কোড আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে তোমরা আসলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবা। প্রোমো কোডটা হচ্ছে কি? প্রোমো কোডটা হচ্ছে রাফিদ HSC 27। তোমরা এই প্রোমো কোডটা ইউজ করলে কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবা। আর যারা 1.0-তে ছিলাম বাট তাও মনে হচ্ছে যে ভাইয়া লাইভ ক্লাসের সাথে পড়লে ভালো লাগে, লাইভ ক্লাসের সাথে পড়লে পড়া ভালো হয়, তোমরাও কিন্তু 2.0-তে আসলে হাফ প্রাইসে যেতে পারবা, মানে একদম 50% অফে তোমরা কিন্তু 2.0-তে ভর্তি হতে পারবা, ঠিক আছে? অলরাইট, সো এটা গেল একটা জিনিস। তোমরা আসলে কোর্সটাতে জয়েন করলে কি কি পাচ্ছ? তোমরা কোর্সটাতে জয়েন করলে তোমাদের অনেকের পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাবে, তাই না? আমাদের কিন্তু টিচার প্যানেল চেঞ্জ হয় রে, মানে আমি আর জাকি ভাইয়া কিন্তু তোমাদের ক্লাসগুলো নিব, ঠিক আছে? সো তোমরা জয়েন করলে এখন জাকি ভাইয়ের চ্যাপ্টার 3 এর ক্লাসগুলো পাবা, এবং তোমরা আস্তে আস্তে, মানে আস্তে আস্তে না, তোমরা কোর্স করার সাথে সাথে তোমরা আসলে সবগুলো ক্লাস 1.0 সবগুলো আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। সো তোমার যেই চ্যাপ্টারের সমস্যা তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারবা, প্লাস যেই চ্যাপ্টারের লাইভ ক্লাস চলতেছে সেটা তো করতেই পারবা। ওকে, একটা কোয়েশ্চেন আমি অনেক পাই যে ভাই আপনারা কি বেসিক থেকে শুরু করবেন নাকি আপনারা সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স থেকে শুরু করবেন? না, তোমাদেরকে একদম মনে করবো যে তোমরা আইসিটি বইটা ধরোই নেই, এভাবে করে পড়াবো ইনশাল্লাহ। ওকে, অলরাইট, আরেকটা গুড নিউজ, এটা গুড নিউজটা দিয়ে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 4-এর সৃজনশীল কোয়েশ্চেন সলভ, বোর্ড কোয়েশ্চেন সলভ ইনশাল্লাহ আগামীকাল রাতে এবং শনিবার রাতে আমি জুমে, মানে জুমে বলতে আমি ফেসবুক লাইভে লাইভ ক্লাস নেব, ঠিক আছে? সো এই দুইটা ক্লাসে আমি চাই তোমরা সবাই থাকো। তো ক্লাসগুলোর ডিউরেশন আমি বেশ কম করে নিব, 1 ঘন্টার কাছাকাছি রাখবো। শুক্রবারে এমনি একটুখানি টাইম থাকে একটু রিল্যাক্স করার, তাই না? শুক্র শনিবার, এর জন্য আমি এই 2টা দিন নিছি। উইকেন্ডে তোমাদেরকে আমি ইনশাল্লাহ চ্যাপ্টার 4 এর বোর্ড কোয়েশ্চেন সলভ টেকনিক গুলা দেখাই দিব, প্লাস কোড করে দিব, ঠিক আছে? সো এই 3টা গুড নিউজই তোমাদের দেওয়া ছিল। অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি, ভালো লাগতেছে। আশা করি তোমাদের সাথে 2.0 তো আমার দেখা হবে, কারণ আস্তে আস্তে রেগুলার ক্লাসে, মানে লাইভ ক্লাস শুরু হইলে কিন্তু ধরো ডেমো ক্লাস কমে যাবে, তাই না? সো আশা করি তোমাদের সাথে 2.0 দেখা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তোমাদেরকে আমি স্লাইডটা গ্রুপের মধ্যে দিয়ে দিব, এবং তোমরা হোমওয়ার্কটাও সেই গ্রুপের মধ্যে থেকেই, মানে পোস্টে কমেন্টে তোমরা ইনশাল্লাহ দিয়ে দিবা, ঠিক আছে? সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেকে HSC 26 ব্যাচের অনেক স্টুডেন্টকে আমি ক্লাসে আজকে নিয়ে আনছি। সো আশা করি তোমাদের ক্লাসটা কাজে দিছে, তোমরাও বুঝতে পারছো কিভাবে সি প্রোগ্রামের এই যে 1 মাস সময় আছে তোমরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? অলরাইট, সো উইথ দ্যাট বিং সেড আই থিঙ্ক আমরা ক্লাসটা শেষ করতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।